ইরানের হামলায় তছনছ আমেরিকার তেল গ্যাস স্টেশন, দখলে নিচ্ছে বিশ্ব ইন্টারনেটের সংযোগেরও। ইরান কি অচল করতে পারে গোটা দুনিয়াকে? লাখো শিশুর জীবন বাঁচাচ্ছে ইরান ইউরেনিয়াম দিয়ে। তেহরানের এই রাসায়নিক উপাদানটি বিশ্বের জন্য হুমকি কেন বলছে আমেরিকা? 9 লাখ টাকা ছাড়িয়ে গেছে বিশ্বকাপ ফুটবল ফাইনালের একটি টিকিটের দাম। অন্য ম্যাচ দেখতে গুনতে হবে কয়েক লাখ টাকা। কেন এত দাম? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। শুধু মিসাইল বা ড্রোন নয়, বরং আরও ধারালো শক্তিশালী নতুন নতুন মরণাস্ত্র দিয়ে আমেরিকাকে কাবু করছে বিশ্বের নয়া পরাশক্তি ইরান। কি সেগুলো? এ নিয়ে থাকছে পরপর দুটি প্রতিবেদন। এবার ইরানের হামলায় বিপর্যস্ত আমেরিকার তেল ও গ্যাস স্টেশন। কোনো বোমা বা মিসাইল নয়, বরং সাইবার হামলা চালিয়ে আমেরিকার জাহাজ, হাজার হাজার পেট্রোল পাম্প ও গ্যাস স্টেশনের ডিজিটাল নিয়ন্ত্রণ নিয়েছে ইরানের সাইবার যোদ্ধারা। বড় ধরনের বিস্ফোরণ না হলেও যে কোনো গ্যাস লিক বা ঘাটতির তথ্য লুকিয়ে রেখে যে কোনো মুহূর্তে বড় বিপর্যয় ঘটানোর ক্ষমতা এখন ইরানের সাইবার যোদ্ধাদের হাতে। আর এর মধ্য দিয়ে কি প্রমাণ হচ্ছে? ইরানের নয়া নেতৃত্ব শুধু অস্ত্রের হুঙ্কার নয়, বরং আধুনিক প্রযুক্তি দিয়ে একেবারে নাজেহাল করতে পারে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ আমেরিকাকে। কি বলছেন বিশ্লেষকরা? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। আমেরিকার জ্বালানি ব্যবস্থার উপর নীরবে থাবা বসিয়েছে ইরানি হ্যাকাররা। দেশটির একাধিক রাজ্যের পেট্রোল পাম্পে হাজার হাজার গ্যালন জ্বালানি তেল জমা রাখার ট্যাঙ্কারগুলো হঠাৎ করেই যেন চলে গেছে অদৃশ্য শত্রুর নিয়ন্ত্রণে। কোনো স্পাই এজেন্ট কিংবা সমরাস্ত্র দিয়ে নয়, বরং ইন্টারনেটের মাধ্যমে গ্যাস স্টেশনগুলোর ডিজিটাল হিসাব নিকাশের উপর নজরদারি চালাচ্ছে তেহরানের মদতপুষ্ট হ্যাকার গোষ্ঠী। মার্কিন গোয়েন্দা সংস্থার আশঙ্কা, গ্যাস স্টেশনের স্বয়ংক্রিয় মনিটরগুলোতেই মূলত ঘটেছে হ্যাকার অনুপ্রবেশের ঘটনা। তবে চমকে ওঠার মতো বিষয় হলো, হ্যাকারদের জন্য এই কাজটি ছিল অত্যন্ত সহজ। কারণ বহু স্টেশনে তেল মাপার ডিজিটাল মনিটরগুলো ইন্টারনেটের সাথে যুক্ত থাকলেও সেগুলোতে কোনো পাসওয়ার্ড দেওয়া ছিল না। ট্যাঙ্কের তেল চুরি বা নষ্ট করতে না পারলেও স্ক্রিনের হিসাব এবং রিডিং ওলটপালট করে দিতে পেরেছে হ্যাকাররা। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো গ্যাস স্টেশনে বিস্ফোরণ বা সরাসরি ক্ষতি হয়নি ঠিকই, কিন্তু নিরাপত্তা বিশেষজ্ঞরা ঘটনাটিকে হালকাভাবে নিচ্ছেন না। তাদের মতে, জ্বালানি মাপার মনিটর ও এর নিয়ন্ত্রণ হ্যাকারদের হাতে থাকার মানে হল বড় বিপদের আশঙ্কা। কারণ মাটির নিচে থাকা ট্যাঙ্কে যদি কোনো মারাত্মক গ্যাস লিক বা তেলের ঘাটতি তৈরি হয়, স্ক্রিনের রিডিং স্বাভাবিক রেখে বিষয়টি সম্পূর্ণ লুকিয়ে রাখতে পারে হ্যাকাররা। এর ফলে কোনোরকম সতর্কবার্তা ছাড়াই হঠাৎ করে ঘটে যেতে পারে ভয়াবহ বিপর্যয়। ইরানের সাইবার ক্ষমতাকে একটা সময় রাশিয়া বা চীনের চেয়ে দুর্বল ভাবা হতো, কিন্তু আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধকালীন পরিস্থিতিতে অনেক বেশি আক্রমণাত্মক ও বিপজ্জনক হয়ে উঠেছে তেহরান। মার্কিন কর্মকর্তাদের মতে, সাইবার জগতের ডিজিটাল ধোঁয়াশা বা আনট্রেসেবল অ্যাটাকের কারণে ফরেনসিক প্রমাণ পাওয়া কঠিন, আর নিশ্চিত প্রমাণ না থাকায় হ্যাকারদের শতভাগ শনাক্ত করাও প্রায় অসম্ভব। তবে মার্কিন গোয়েন্দাদের দাবি, ইরানের অতীত ট্র্যাক রেকর্ড এবং গোপন কিছু নথিপত্র ইঙ্গিত দিচ্ছে গ্যাস স্টেশনের মনিটর হ্যাকিংয়ের পেছনে ইরান সংশ্লিষ্ট কোনো হ্যাকার গোষ্ঠী দায়ী। আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তার দুর্বলতাকে নগ্নভাবে প্রকাশ করে দিয়েছে এই হ্যাকিংয়ের ঘটনা। বছরের পর বছর সতর্ক করার পরও মার্কিন সাধারণ সেবামূলক প্রতিষ্ঠানগুলো কেন তাদের ইন্টারনেট ব্যবস্থা সুরক্ষিত রাখেনি তা নিয়ে এখন প্রশ্ন উঠছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি তেলের বাড়তি দামে এমনিতেই দিশেহারা যুক্তরাষ্ট্রের জনগণ। এমন পরিস্থিতিতে এই ধরনের সাইবার হামলা দেশজুড়ে তৈরি করেছে বাড়তি আতঙ্ক। মার্কিন প্রশাসনের উপর মনস্তাত্ত্বিক চাপ আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে ইরানি হ্যাকাররা। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। এদিকে শুধু হরমুজ প্রণালীর পানির ওপরে জাহাজের নিয়ন্ত্রণে নয়, বরং পানির নিচেও দখল নিতে নতুন অস্ত্র তৈরি করছে ইরান। হরমুজ প্রণালীর পানির নিচে থাকা আন্তর্জাতিক ডেটা কেবলসের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ইরান। আর এইসব কেবল ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার মধ্যে যোগাযোগ ও আর্থিক তথ্য আদান প্রদানের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইরান বলছে, এইসব কেবলসের নিরাপত্তা ও ব্যবহারের জন্য খামেনির দেশকে টোল বা ফিও দিতে হবে ইউরোপ, আমেরিকা সহ গোটা বিশ্বকে। আর তা করলে কি নয়া এই নীরব মরণাস্ত্র দিয়ে কি গোটা বিশ্বকে অচল করে দিতে পারবে বিশ্বের নতুন পরাশক্তি ইরান? সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। যতই সময় যাচ্ছে ততই যেন আরও শক্তিধর, খ্যাপাটে আর ধারালো হচ্ছে খামেনির দেশ ইরান।
আমেরিকা সহ শত্রুকে ঘায়েল করতে এবার শুধু হরমুজ প্রণালীর পানির ওপরে নয়, পানির নিচেও নতুন অস্ত্র তৈরি করছে তেহরান। কেবল মিসাইল বা ড্রোন নয়, বরং শত্রুকে দমনে ইরানের নতুন হাতিয়ার লুকিয়ে আছে হরমুজ প্রণালীর পানির নিচে, যেখানে রয়েছে আন্তর্জাতিক ডেটা কেবলস। আর এসব কেবলস ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার মধ্যে যোগাযোগ ও আর্থিক তথ্য আদান প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে শুধু হরমুজের জাহাজ চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেই থেমে নেই ইরান। এবার তারা হরমুজ প্রণালীর নিচ দিয়ে যাওয়া সাবমেরিন কেবলসের ওপর নজরদারি বা তদারকি করতে চায়। অর্থাৎ এসব কেবলসের নিরাপত্তা ও ব্যবহারের বিষয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সহ এগুলো ব্যবহারের জন্য ইরানকে টোল দিতে হবে ইউরোপ, আমেরিকা সহ গোটা বিশ্বকে। প্রশ্ন উঠেছে, তেল গ্যাসের মতো ইন্টারনেট যোগাযোগ বন্ধ করেও কি ইরান বিশ্বকে অচল করে দিতে পারবে? এখন কি করবে আমেরিকা? ইরান কি শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বে এক নয়া পরাশক্তি হয়ে উঠছে? বিশ্লেষকরা বলছেন, জ্বালানি সহ বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণের পাশাপাশি এবার বিশ্বের ডিজিটাল দুনিয়াও ইরানের দখলে যাবে। কারণ হরমুজের নিচ দিয়ে বয়ে চলেছে ফ্যালকন, জিবিআই ও টিজিএন গালফ সহ বেশ কয়েকটি বড় কেবলস নেটওয়ার্ক। এগুলোর মাধ্যমে উপসাগরীয় অঞ্চল, ইউরোপ ও এশিয়ার মধ্যে ডেটা আদান প্রদান হয়। প্রযুক্তিবিদদের মতে গুগল, মেটা, মাইক্রোসফটের মতো বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন আগের চেয়ে অনেক বেশি এসব কেবলসের ওপর নির্ভরশীল। সমুদ্রতলের এই কেবল নেটওয়ার্কের মাধ্যমে প্রতিদিন বিশ্বজুড়ে $1 ট্রিলিয়ন আর্থিক লেনদেন সম্পন্ন হয়। ফলে এসব নেটওয়ার্কে বিঘ্ন ঘটলে কয়েকদিনের মধ্যেই কয়েক কোটি বা শত কোটি ডলারের আর্থিক ক্ষতি হতে পারে। ফলে ইরান সরাসরি সাবমেরিন কেবলস কেটে না দিলেও কেবলস ব্যবহারের ওপর টোল আদায়, ডিজিটাল নিয়ন্ত্রণ এবং নিয়মকানুন প্রয়োগ করতে পারবে। সাথে মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে রোজ একটু একটু করে হরমুজের পানির ওপর নিজেদের দখল আরও জোরালো করছে। এবার গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক জলপথটিতে সব ধরনের সামরিক জাহাজ চলাচলের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরানের ইসলামী বিপ্লবী বাহিনী IRGC। তবে ইরান যুদ্ধে জড়িত নয় এমন দেশগুলোর জাহাজ IRGC সাথে সমন্বয় করে এবং নির্ধারিত পরিমাণ টোল দিয়ে হরমুজ পার হতে পারবে বলে জানিয়েছে তারা। মানে হরমুজ প্রণালীর পানির ওপরে ও নিচে সবখানেই চলছে ইরানের দখলদারিত্ব, প্রভাব আর হুকুম, যা অমান্য করার সুযোগও কম থাকবে। আর এসব কারণেই ইরানের নতুন এই কৌশলকে নয়া নীরব মারণাস্ত্রের সাথে তুলনা করছেন বিশ্লেষকরা। ইরানের ভয়ঙ্কর এই উত্থানে কি ভয় পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? কারণ সুর কিছুটা নরম করে এবার বললেন, আজীবন নয় 20 বছরের জন্য ইরান পরমাণু অস্ত্র তৈরি বন্ধ রাখলে চুক্তি হতে পারে। অথচ কদিন আগেই ইরানের পাঠানো সবশেষ শান্তি প্রস্তাবকে আবর্জনা উল্লেখ করে প্রত্যাখ্যানের পর বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতির কথা জানিয়েছিল ট্রাম্প প্রশাসন। তবে মুখের হুঙ্কার এখনো থামেনি আমেরিকার একমাত্র বন্ধু ইসরায়েলের। বলছে ইরানের ওপর নতুন করে হামলার জন্য প্রস্তুত হচ্ছে মার্কিন ও ইসরায়েলি সেনারা। আগামী সপ্তাহেই শুরু হতে পারে নতুন সামরিক অভিযান। ইরানের সামরিক স্থাপনাগুলোতে তীব্র বোমা হামলার পাশাপাশি স্থলসেনা মোতায়েনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন খোদ ট্রাম্প প্রশাসনের 2 কর্মকর্তা। ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপ দখল করতেও সেনা পাঠাতে পারে যুক্তরাষ্ট্র। তবে এখন শক্তিশালী ইরান সাফ জানিয়ে দিয়েছে, পরমাণু ইস্যুতে কোনো ছাড় নয়। পাশাপাশি যে কোনো ধরনের হামলা প্রতিরোধে ইরানি সেনারা আগের চেয়ে বেশি ধারালো। কারণ যুদ্ধবিরতির মধ্যে নিজেদের প্রতিরোধ ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে তারা। ইরানের বিরুদ্ধে যুদ্ধে কোনো লক্ষ্য অর্জন করতে না পেরে যুক্তরাষ্ট্র হতাশ হয়ে আলোচনার প্রস্তাব দিয়েছে। আমরা আলোচনায় আগ্রহী, কিন্তু কেবল তখনই বৈঠকে বসবো যখন অপরপক্ষ আন্তরিক হবে। আমেরিকানদের উপর আমাদের কোনো আস্থা নেই। যে কোনো কূটনৈতিক প্রচেষ্টার পথে এটাই প্রধান বাধা। কূটনৈতিক সমাধান না হলে আমরা আবারও যুদ্ধের জন্য প্রস্তুত। ইরানিরা আত্মরক্ষা করতে জানে। এমন পরিস্থিতিতে শান্তি আলোচনা নাকি নতুন করে সামরিক লড়াই, কোন দিকে মোড় নেবে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক, সেদিকেই নজর পুরো বিশ্বের। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ইরানের যে ইউরেনিয়ামকে বিশ্বের জন্য হুমকি বলে ছড়াচ্ছে আমেরিকা ও তার মিত্ররা, সেই ইউরেনিয়াম দিয়েই হাজার নয় লাখো শিশুর জীবন বাঁচাচ্ছে ইরান। শুনতে সিনেমার গল্প মনে হলেও এটিই বাস্তব। ইরানের পরমাণু দিয়ে তৈরি প্রযুক্তি ব্যবহার করে শিশু শরীরের 58 ধরনের বংশগত বিপাকজনিত রোগ পরীক্ষা করা হচ্ছে, যা বিশ্বে খুব কম দেশই করতে সক্ষম হয়েছে। এই প্রযুক্তিতে দেশটির
ফার্স প্রদেশেই প্রথম প্রায় 54,000 নবজাতকের পরীক্ষা করা হয়। ক্যান্সার, হৃদরোগ সহ বিভিন্ন রোগ নির্ণয়ে ব্যবহার হচ্ছে এই ইউরেনিয়াম প্রযুক্তি। তাহলে কি বিশ্বকে ভুল ভয় দেখাচ্ছে আমেরিকা ও ইসরায়েল? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ যুক্তরাষ্ট্রের। চলমান যুদ্ধের এটাও একটি বড় কারণ। ইউরেনিয়াম ধ্বংসের প্রতীক হিসেবে চিহ্নিত হলেও পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে উৎপন্ন হচ্ছে বিদ্যুৎ। আর যে ইরানের পরমাণু শক্তি নিয়ে জুজুর ভয় দেখাচ্ছে যুক্তরাষ্ট্র, সেই ইরানে ইউরেনিয়াম দিয়েই রক্ষা করা হচ্ছে লাখো নবজাতকের জীবন। শুনতে সিনেমার মতো হলেও এটি বাস্তব পৃথিবীর এক জটিল সত্য। পরমাণু প্রযুক্তি ব্যবহার করে ইরানে প্রতিটি শিশুর জন্মের মাত্র 3 থেকে 5 দিনের মধ্যেই শনাক্ত করা সম্ভব হচ্ছে 58 ধরনের জটিল বংশগত রোগ। যেসব রোগ সময় মতো ধরা না পড়লে শিশুর মস্তিষ্কের স্থায়ী ক্ষতি, খিঁচুনি, প্রতিবন্ধকতা, এমনকি মৃত্যুও হতে পারে। ইরানে জন্ম নেওয়া প্রতিটি শিশুর পায়ের গোড়ালি থেকে কয়েক ফোঁটা রক্ত নিয়ে করা হচ্ছে এ পরীক্ষা। এক সময় যেখানে মাত্র 3টি রোগ শনাক্ত করা যেত, সেখানে আজ অ্যামিনো অ্যাসিড সমস্যা, ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন ডিসঅর্ডার, ইউরিয়া সাইকেল ত্রুটি সহ আরও বহু জটিল রোগ ধরা পড়ছে আধুনিক পারমাণবিক প্রযুক্তির মাধ্যমে। এই পরীক্ষার পেছনে কাজ করছে ট্যান্ডেম মাস স্পেকট্রোমেট্রি প্রযুক্তি। আর বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তির জন্য দরকারি রেডিও আইসোটোপ তৈরিতে সমৃদ্ধ ইউরেনিয়ামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইরান দাবি করছে তাদের 60% সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করা হচ্ছে মলিবডেনাম 99 উৎপাদনে, যেখান থেকে তৈরি হয় টেকনেশিয়াম 99M, যা ক্যান্সার, হৃদরোগ সহ বিভিন্ন রোগ নির্ণয়ে সারা বিশ্বে ব্যবহৃত হয়। বিষয়টা অনেকটা আগুনের মতো। একই আগুন সবকিছু পুড়ে ছাই করে দিতে পারে, আবার সেই আগুনের তাপেই তৈরি হয় আমাদের রান্না। প্রযুক্তিও ঠিক তেমন। ব্যবহারই ঠিক করে সেটি ধ্বংসের প্রতীক হবে নাকি জীবনের। বর্তমান ইরানে লাখ লাখ শিশুর স্ক্রিনিং হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। শুধু ফার্স প্রদেশেই বছরে প্রায় 54,000 নবজাতকের পরীক্ষা করা হয়। বিশ্ব যেখানে পারমাণবিক শব্দ শুনলেই বোমার ছবি কল্পনা করে, সেখানে ইরান সেই প্রযুক্তি দিয়ে হাসপাতালের বিছানায় নতুন জীবনের আশা খুঁজছে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। যুদ্ধবিরতির মেয়াদ আরও 45 দিনের জন্য বাড়াতে সম্মত হয়েছে লেবানন ও ইসরায়েল। শুক্রবার ওয়াশিংটনে আলোচনার পর এই সিদ্ধান্তে আসে দেশ দুটি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র টমি পিগট জানান, 2 দিনের বৈঠকের পর যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়টি চূড়ান্ত হয়েছে। জুনে এই নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ রবিবার শেষ হওয়ার কথা ছিল এবং যুদ্ধবিরতির মেয়াদ বাড়ার বিষয়ে সিদ্ধান্ত হলেও লেবাননে হামলা ও হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার হত্যা করেছে অন্তত 12 জনকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর চীন বিরোধী নীতিতে এবার বড়সড় ফাটল দেখা গেল। বেইজিং সফরের শেষে শি জিনপিং এর কূটনৈতিক কৌশলের কাছে ট্রাম্পের কড়া হুঙ্কার যেন পুরোপুরি স্তিমিত। তাইওয়ানকে অস্ত্র দেয়া বন্ধ করা, চীনা কোম্পানিগুলোকে নিষেধাজ্ঞা শিথিল করা এবং মার্কিন কৃষি জমি বিক্রির প্রতিশ্রুতি থেকে ট্রাম্পের নাটকীয় পিছুটান এখন বিশ্ব রাজনীতির বড় চমক। বিশ্লেষকরা বলছেন, আমেরিকার ভঙ্গুর অর্থনীতি বাঁচাতে চীনকে চটানোর সাহস পাননি ট্রাম্প। হাফিজুল ইসলামের আরও একটি টেস্ট রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনে করা হতো চীনের বিরুদ্ধে আপসহীন যোদ্ধা, অথচ বেইজিং সফর শেষে সেই ট্রাম্পের মুখেই এখন শোনা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন সুর। নির্বাচনী প্রচারণায় চীনের বিরুদ্ধে বড় বড় হুঙ্কার দিলেও শি জিনপিংয়ের সাথে সাক্ষাতের পর ট্রাম্পের নরম আচরণ বিশ্ব রাজনীতিতে তৈরি করেছে বড় চমক। তার নাটকীয় ভোল বদল প্রমাণ করছে মাঠের গরম গরম কথার চেয়ে বেইজিংয়ের সাথে সুসম্পর্ক রাখাই এখন তার মূল লক্ষ্য। নিজের কড়া অবস্থান বদলে ট্রাম্প এখন খুঁজছেন চীনের বন্ধুত্ব। এমন পরিস্থিতি সাফ বুঝিয়ে দিচ্ছে কূটনৈতিক খেলায় চালটা আসলে শি জিনপিংয়ের পক্ষেই গেছে। তাহলে কি ট্রাম্পের চীন বিরোধী অবস্থান ছিল কেবলই লোক দেখানো কারসাজি? চীনকে কোণঠাসা করা তো দূরের কথা, ট্রাম্প এখন ব্যস্ত বেইজিংয়ের সাথে সম্পর্ক জোরদারে। সবচেয়ে বড় পরিবর্তন দেখা গেছে তাইওয়ান ইস্যুতে। এর আগে তাইওয়ানকে বিপুল অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি ছিল ওয়াশিংটনের পক্ষ থেকে, কিন্তু এবার ট্রাম্প ঝুলিয়ে রাখলেন সেই সিদ্ধান্ত। বাণিজ্যিক ক্ষেত্রেও চীনকে ছাড় দেওয়ার পথ খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট। শোনা যাচ্ছে এমন গুঞ্জন, চীনা কোম্পানিগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং সাইবার হামলার মতো বিষয়কে ট্রাম্প দুই দেশের সাধারণ গোয়েন্দাগিরি বলে হালকা করার চেষ্টা করেছেন। আমেরিকার কৃষি জমি চীনাদের কাছে বিক্রি নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প, কিন্তু সেখান থেকেও সরে এসেছেন তিনি।
চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে একসময় কঠিন অবস্থান নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সেই জায়গা থেকে সরে এসে তাদেরকে ভালো শিক্ষার্থী বলে প্রশংসা করেছেন তিনি। এমনকি মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো টিকিয়ে রাখতে চীনা শিক্ষার্থীদের প্রয়োজন বলেও মন্তব্য করেন ট্রাম্প। মার্কিন গোয়েন্দা সংস্থা ও অর্থনৈতিক খাতের তথ্য অনুযায়ী আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় 3.5 লাখ চীনা শিক্ষার্থী পড়তে আসে, যা মার্কিন উচ্চশিক্ষা খাতে বছরে $100 কোটি রাজস্ব যোগায়। সব মিলিয়ে ট্রাম্পের এমন নরম আচরণে পরিষ্কার বোঝা যাচ্ছে এখন চীনের সাথে বড় কোনো ঝামেলায় জড়াতে চান না তিনি। দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর চীনের বিরুদ্ধে ট্রেড ওয়ার বা কড়া অবস্থান নিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, কিন্তু শি জিনপিংয়ের সুনিপুণ কূটনীতির সামনে যেন স্রেফ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ওয়াশিংটনের সব হিসাব নিকাশ। তাইওয়ানের সার্বভৌমত্ব রক্ষা কিংবা চীনা আগ্রাসন রোখার যে চড়া সুর হোয়াইট হাউসে শোনা যেত, বেইজিংয়ের রাজকীয় আতিথেয়তায় তা যেন নিমেষেই উধাও। বিশ্লেষকেরা বলছেন চীনের সঙ্গে সরাসরি বৈরিতা মার্কিন অর্থনীতি ও অভ্যন্তরীণ বাজার ব্যবস্থাকে বড় ঝুঁকিতে ফেলবে, আর ট্রাম্পের এই নরম সুর মূলত সেই বাস্তবতারই প্রতিফলন। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। চীন সফর শেষে এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে একে একে ডাস্টবিনে ফেলে দেওয়া হলো ট্রাম্প প্রতিনিধি দলের ব্যবহার করা সব জিনিস। বার্নার ফোন, প্রেস পাস, স্মারক ব্যাজ কিছুই নেওয়া হয়নি যুক্তরাষ্ট্রে। কেন এত কড়া নিরাপত্তা? আর হাসি মুখে কূটনীতির আড়ালে কতটা অবিশ্বাস লুকিয়ে আছে ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্কে? বিস্তারিত থাকছে মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্টে। বেজিং সফর শেষ, সামনে প্রস্তুত এয়ারফোর্স ওয়ান, কিন্তু উড়োজাহাজে ওঠার আগ মুহূর্তে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। সিঁড়ির নিচে দাঁড়িয়ে মার্কিন কর্মকর্তারা একে একে সংগ্রহ করলেন চীনে ব্যবহৃত সব জিনিস, প্রেস পাস, প্রতিনিধি দলের পেন, এমনকি বার্নার ফোনও। এরপর সেগুলো ফেলে দেওয়া হলো আবর্জনার বাক্সে। কিন্তু চীন ছাড়ার আগে কেন সব জিনিস ফেলে গেল ট্রাম্পের প্রতিনিধিরা? ট্রাম্পের চীন সফরে নিরাপত্তা কড়াকড়ি যে স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে তা সহজেই অনুমান ছিল। ট্রাম্পের সফর সঙ্গীদের চীনে ব্যক্তিগত ডিভাইস বা যন্ত্র নিতে নিষেধ করা হয়েছিল, ফলে মোবাইল, ল্যাপটপ সবই তারা আমেরিকায় রেখে গিয়েছিলেন। সাময়িক কথাবার্তার জন্য বার্নার ফোন ছিল প্রত্যেকের কাছে। তুলনামূলক সস্তা এবং আধুনিক সুযোগ সুবিধা থাকে না, ফলে এই ধরনের ফোন হ্যাক করলেও শত্রুপক্ষের লাভ হবে না। মূলত সাইবার নিরাপত্তা মাথায় রেখেই মার্কিন প্রতিনিধিদের চীন সফরে এই ফোন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছিল। আমেরিকায় ফেরার আগে সেই ফোনও তারা নষ্ট করে দিয়েছিল। হোয়াইট হাউস প্রেস পুলের দাবির বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। চীন থেকে ট্রাম্প ও তার সঙ্গীদের কিছু উপহার দেওয়া হয়েছিল, সেই তালিকায় ছিল স্মারক চিহ্ন, ব্যাজও। বেজিং থেকে এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সেগুলো ফেলে দেওয়া হয়। মার্কিন গোয়েন্দারা দীর্ঘদিন ধরে নিত্য ব্যবহারযোগ্য বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়ে সতর্ক করে আসছেন। নির্দিষ্ট কয়েকটি দেশের ক্ষেত্রে নিরাপত্তার বাড়তি কড়াকড়ি থাকে, চীন তার মধ্যে অন্যতম। যদিও ক্যামেরার সামনে ট্রাম্প ও শি জিনপিংকে বেশ আন্তরিক দেখা গেছে, সফরের আড়ালে নিরাপত্তা ও গণমাধ্যম ব্যবস্থাপনা নিয়েছিল টান টান উত্তেজনা। সফরের শেষ মুহূর্তেও উত্তেজনা থামেনি। সাংবাদিকদের প্রেসিডেন্টের গাড়িবহরে উঠতে বাধা দেয় চীনা কর্মকর্তারা। পরে মার্কিন সহকারীরা নিরাপত্তা বলয় ভেদ করে সাংবাদিকদের ভেতরে নিয়ে যান বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম দ্য হিল। বিশ্লেষকদের মতে কূটনৈতিক হাসি আর করমর্দনের আড়ালে যুক্তরাষ্ট্র ও চীনের অবিশ্বাস এখনো প্রবল। আর তাই সফর শেষে চীনে ব্যবহৃত প্রতিটি জিনিস ফেলে দেওয়ার ঘটনাকে শুধু নিরাপত্তা সতর্কতা নয়, বরং দুই পরাশক্তির গভীর অবিশ্বাসের কারণ হিসেবেও দেখা হচ্ছে। মোর্শেদ আলম, বাংলা ভিশন। চীন সফর শেষে তাইওয়ান ইস্যুতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বাধীনতা ঘোষণার পথে না যেতে তাইওয়ানকে সরাসরি সতর্ক করেছেন তিনি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের পর ট্রাম্পের এই অবস্থানকে অনেকেই মার্কিন নীতিতে পরিবর্তনের ইঙ্গিত হিসেবেই দেখছে। হিজল জুবায়েরের ডেস্ক রিপোর্ট।
চীন সফর শেষে তাইওয়ান ইস্যুতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের পর তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন তাইওয়ান যেন স্বাধীনতার পথে না হাঁটে, এটাই ওয়াশিংটনের চাওয়া। একই সঙ্গে তিনি এও বলেছেন যুক্তরাষ্ট্র এ অঞ্চলকে ঘিরে কোনো সামরিক সংঘাত দেখতে চায় না। তাইওয়ান নিয়ে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তিনি এমন পরিস্থিতি চান না যেখানে কেউ আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করার দিকে এগিয়ে যাবে। তার ভাষায় যুক্তরাষ্ট্রের লক্ষ্য হল উত্তেজনা কমানো এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা। তিনি আরও বলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও তাইওয়ান প্রশ্নে যুদ্ধ বা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দেখতে চান না। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী বেইজিং সফরে তাইওয়ান ইস্যু নিয়ে দুই নেতার মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। তিনি জানান শি জিনপিং এই বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন। যুক্তরাষ্ট্রের জন্য তাইওয়ান ইস্যু বরাবরই অত্যন্ত জটিল ও স্পর্শকাতর, কারণ একদিকে ওয়াশিংটন তাইওয়ানের আত্মরক্ষার সক্ষমতা বজায় রাখতে সহায়তার প্রতিশ্রুতি দিয়ে আসছে, অন্যদিকে আনুষ্ঠানিকভাবে এক চীন নীতিও সমর্থন করে তারা। বিশ্লেষকদের মতে এই দুই বিপরীত অবস্থানের কারণে কৌশলগত ভারসাম্য রক্ষা করতে দীর্ঘদিন ধরেই চাপে থাকতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ান ঘিরে চীনের সামরিক তৎপরতা বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। দ্বীপটির আশপাশে নিয়মিত সামরিক মহড়া চালাচ্ছে বেইজিং, যা পুরো অঞ্চলে উত্তেজনা বাড়িয়েছে। এর আগে ট্রাম্প জানিয়েছিলেন তাইওয়ান নিয়ে তিনি কোনো পক্ষকেই কোনো স্পষ্ট প্রতিশ্রুতি দেননি। তবে বেইজিং বরাবরই অভিযোগ করে আসছে তাইওয়ানের বর্তমান নেতৃত্ব ধীরে ধীরে স্বাধীনতার দিকে এগোতে আগ্রহী। চীন বারবার বলেছে প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হলেও দ্বীপটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হবে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী বৈঠকে শি জিনপিং ট্রাম্পকে সতর্ক করে বলেছেন তাইওয়ান প্রশ্নটি দুই দেশের সম্পর্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়। এটি সঠিকভাবে পরিচালনা করা না গেলে চীন ও যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতের দিকেও যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। অনেক পর্যবেক্ষক এটিকে যুদ্ধের সতর্কতা হিসেবে দেখছেন। এ প্রসঙ্গে ফক্স নিউজ ট্রাম্পের কাছে জানতে চায় চীন যদি তাইওয়ানে হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র সামরিকভাবে এগিয়ে আসবে কিনা। তবে ট্রাম্প সরাসরি এ প্রশ্নের উত্তর দেননি, বরং বলেন তিনি মনে করেন না যে পরিস্থিতি সংঘাতের দিকে যাবে। তার বিশ্বাস বর্তমান অবস্থা বজায় থাকলে চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক স্থিতিশীল থাকবে। শি জিনপিং যুদ্ধ চান না বলেও জানান তিনি। এরই মাঝে তাইওয়ানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা নিয়েও নতুন আলোচনা তৈরি হয়েছে। গত বছর ট্রাম্প প্রশাসন তাইওয়ানের কাছে প্রায় $11 বিলিয়ন অস্ত্র বিক্রির একটি প্রস্তাব অনুমোদন দেয়, যার মধ্যে উন্নত রকেট ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্রও অন্তর্ভুক্ত আছে। ওই পদক্ষেপের কড়া সমালোচনা জানায় বেইজিং। এখন সেই অস্ত্র চুক্তি চূড়ান্ত করা হবে কিনা এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন তিনি চাইলে এ নিয়ে এগোতে পারেন, আবার নাও পারেন। সবশেষে মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন যুক্তরাষ্ট্র এমন কোনো পরিস্থিতি তৈরি করতে চায় না যাতে তাইওয়ান মনে করে ওয়াশিংটনের সমর্থন নিয়ে স্বাধীনতা ঘোষণা করা সম্ভব। হিজল জোবায়ের, বাংলা ভিশন। চীন সফর শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিরে গেলেও সেই সফরের রেশ এখনও কাটেনি। চীন সফরে মার্কিন প্রেসিডেন্ট কি করেছেন তা নিয়ে চলছে নানা ধরনের বিশ্লেষণ, যার মধ্যে অন্যতম আলোচনায় চীনের সবচেয়ে গোপন ও ক্ষমতার কেন্দ্র বলে পরিচিত ঝাংনানহাই বাগান। জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামার পর রাজকীয় এই বাগানটি ট্রাম্পকে ঘুরিয়ে দেখালেন শি জিনপিং। কেন এত বিশেষ এই জায়গা আর কি বার্তা দিল বেইজিং? মোর্শেদ আলমের আরও একটি ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। চীনের সবচেয়ে রহস্য ঘেরা ও কড়া নিরাপত্তা বেষ্টিত এলাকা। বাইরে থেকে দেখা যায় শুধু লালচে গেরুয়া দেয়াল, ভেতরে কি আছে তা জানার সুযোগ খুব কম মানুষেরই হয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামার পর এবার সেই গোপন বাগান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘুরিয়ে দেখালেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। কিন্তু ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন সিং? বেইজিং সফরের শেষ সকালে ট্রাম্পকে নিয়ে ঝংনাংহাইয়ের ঐতিহ্যবাহী বাগানে হাঁটতে দেখা যায় শিকে। হাঁটার সময় শতবর্ষী গাছ, পুরনো প্রাসাদ আর গোলাপ বাগান ঘুরিয়ে দেখান তিনি। ট্রাম্প গোলাপের প্রশংসা করলে শি মজা করে তাকে গোলাপের বীজ পাঠানোর প্রস্তাব দেন।
ঝংনাংহাইকে অনেকেই চীনের হোয়াইট হাউস বা ক্রেমলিন বলে থাকেন। এখানেই বসবাস ও কাজ করেন চীনের শীর্ষ কমিউনিস্ট নেতারা। শতাব্দীর পুরনো এই এলাকা একসময় ছিল সম্রাটদের ব্যক্তিগত বাগান। পরে কমিউনিস্ট বিপ্লবের পর মাও সেতুং এটিকে রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রে রূপ দেন। শি জিনপিং জানান 2017 সালে ট্রাম্প তাকে যুক্তরাষ্ট্রের মার এ লাগো রিসোর্টে যেভাবে আপ্যায়ন করেছিলেন সেটির প্রতিদান দিতে তিনি এবার ট্রাম্পকে ঝংনাংহাইয়ে আমন্ত্রণ জানান। 15 মে সফরে চীনা প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রায় 490 বছর পুরনো একটি গাছ দেখান। এমনকি তিনি বলেন এই বাগানে 1000-এরও বেশি পুরনো গাছ রয়েছে। এর আগে মাত্র কয়েকজন মার্কিন প্রেসিডেন্ট এই ঝংনাংহাইয়ে প্রবেশের সুযোগ পেয়েছিলেন। 1972 সালে রিচার্ড নিক্সন, পরে জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামাও সেখানে গিয়েছিলেন। তবে ট্রাম্পকে ব্যক্তিগতভাবে এভাবে বাগান ঘুরিয়ে দেখানোর ঘটনা কূটনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবেই দেখা হচ্ছে। ট্রাম্পকে চীনের রাজনৈতিক শক্তি, ইতিহাস ও সংস্কৃতির ঐতিহ্য দেখানো ছিল চীনের কৌশলী বার্তা, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। মোর্শেদ আলম, বাংলা ভিশন। বাংলাদেশি টাকায় প্রায় 9 লাখ টাকা ছাড়িয়ে গেছে বিশ্বকাপ ফুটবল ফাইনালের একটি টিকিটের দাম। ব্রাজিল আর্জেন্টিনার মতো জনপ্রিয় দলের ম্যাচ দেখতে গুনতে হবে কয়েক লাখ টাকা। 2022 সালের ফিফা বিশ্বকাপের তুলনায় এবারের দাম কয়েক গুণ বেড়ে যাওয়ায় এটিকে অনেকেই বলছেন ধনীদের বিশ্বকাপ। কেন এত বেড়েছে এই টিকিটের দাম, আর এর পেছনে কি ভূমিকা রয়েছে ফিফা আয়োজক দেশগুলোর? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। ভাবা যায় বিশ্বকাপ ফাইনালের একটি টিকিটের মূল্য বাংলাদেশি টাকায় 9 লাখের বেশি। ব্রাজিল বা আর্জেন্টিনার গ্রুপ পর্বের ম্যাচের টিকিটের দাম 3 লাখ টাকারও বেশি। ফলে এবারে বিশ্বকাপ খেলা দেখার স্বপ্ন সাধারণ মানুষের জন্য অনেকটাই ফিকে হয়ে গেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে এবারে বিশ্বকাপের টিকিটের দাম ফিফার ইতিহাসে সবচেয়ে বেশি। বিশেষ করে গত কাতার বিশ্বকাপের তুলনায় এবারে টিকিটের দাম বেড়েছে প্রায় 400%। বাংলাদেশি টাকায় হিসাব করলে এই টিকিটের দাম শুনলে যে কারো চোখ কপালে উঠবে। ফিফার অফিসিয়াল সাধারণ ক্যাটাগরির টিকিটগুলোর দামই শুরু প্রায় $120, যা বাংলাদেশি টাকায় প্রায় 14,000 টাকার মতো। তবে কেউ যদি আর্জেন্টিনা, ব্রাজিল বা বড় কোনো ম্যাচ দেখতে চায় তবে গ্রুপ পর্বে একটি সাধারণ টিকিটের জন্য গুনতে হবে $410 থেকে $2700 বেশি বাংলাদেশি টাকায়, যা প্রায় 48,000 টাকা থেকে শুরু করে 3 লাখ টাকার ওপরে। আর যদি স্বপ্নের ফাইনাল ম্যাচের কথা বলা হয় তবে সাধারণ ক্যাটাগরির টিকিটের অফিসিয়াল দামই $1500 থেকে শুরু করে $7,800 পর্যন্ত নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি টাকায়, যা দাঁড়ায় 9.5 লাখ টাকার বেশি। জেটপ্যাক গ্লোবাল নামক একটি বৈশ্বিক ভ্রমণ ও ক্রীড়া সংস্থার তথ্য মতে 2022 সালের কাতার বিশ্বকাপের তুলনায় এবার টিকিটের দাম অস্বাভাবিক রকম বৃদ্ধি পেয়েছে। কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের সবচেয়ে কম দামি সাধারণ টিকিটের দাম ছিল মাত্র $70, যা এবার বেড়ে দাঁড়িয়েছে $120, অর্থাৎ সাধারণ টিকিটের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। আরও বড় ধাক্কা এসেছে ভালো মানের টিকিটের ক্ষেত্রে। কাতার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের সবচেয়ে দামি অফিসিয়াল টিকিটের দাম ছিল $16, অথচ এবার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের সেই একই মানের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে প্রায় $7,875। এর মানে দাঁড়ায় কাতারের তুলনায় এবার ফাইনালের অফিসিয়াল টিকিটের দাম সরাসরি প্রায় 4 গুণ বা 400% বৃদ্ধি পেয়েছে। টিকিটের এই মাত্রাতিরিক্ত দামের কারণে বিশ্বজুড়ে ফুটবল প্রেমীরা এবং বিভিন্ন ফুটবল সমর্থক গোষ্ঠী একে ধনীদের বিশ্বকাপ বলে আখ্যায়িত করছে। সাধারণ মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ফুটবল ভক্তদের পক্ষে এত টাকা দিয়ে টিকিট কেনা অসম্ভব। শুধু টিকিটই নয়, স্টেডিয়ামের পার্কিংয়ের ভাড়ায় নির্ধারণ করা হয়েছে $100 থেকে $300, যা বাংলাদেশি টাকায় প্রায় 12 থেকে 35,000 টাকা। ফলে গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ শুধু ধনকুবের, কর্পোরেট ব্যক্তিত্ব এবং উচ্চবিত্তদের ভাগ্যেই জুটবে। টিকিটের এই চড়া দামের পেছনে মূল কারিগর ফিফা নিজেই। এই সংস্থাটি টিকিটের দাম নির্ধারণ করে থাকে এবং টিকিট বিক্রি থেকে পাওয়া সিংহভাগ মুনাফা বা অর্থ সরাসরি ফিফার তহবিলে জমা হয়। ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো টিকিটের এই দামের পক্ষে যুক্তি দিয়ে বলেছেন, টিকিটের চাহিদা অভূতপূর্ব হওয়ায় এই দাম নির্ধারণ করা হয়েছে। তবে এই দামের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজক হওয়া, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাজারের বড় ভূমিকা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রীড়া সংস্কৃতিতে
ডাইনামিক প্রাইসিং বা চাহিদা অনুযায়ী টিকিটের দাম ওঠানামা করার একটি নিয়ম রয়েছে। চাহিদা বাড়ার সাথে সাথে টিকিটের দাম স্বয়ংক্রিয়ভাবে জ্যামিতিক হারে বাড়িয়ে দেওয়া হয়। তাছাড়া আমেরিকার স্টেডিয়ামগুলোর অত্যাধুনিক সুযোগ সুবিধা এবং সেখানকার মানুষের উচ্চ ক্রয় ক্ষমতাকে মাথায় রেখে ফিফা এবারের টিকিটের দাম নির্ধারণে চরম কর্পোরেট মনোভাব দেখিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। 2026 বিশ্বকাপে দলের সংখ্যা বেড়ে 48টি হওয়ায় ম্যাচের সংখ্যাও বেড়ে 104টি হয়েছে। সিটপিকের একটি ডেটা অ্যানালাইসিস থেকে জানা যায়, টিকিট ছাড়ার সাথে সাথেই প্রায় 50 কোটিরও বেশি টিকিটের আবেদন জমা পড়েছিল। ফিফা সাধারণ মানুষের ক্ষোভ কিছুটা প্রশমিত করতে মাত্র $60 বা 7,000 টাকায় কিছু টিকিট বরাদ্দ রেখেছিল। তবে বিবিসি সহ অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন মতে সেই টিকিটগুলো সাধারণ জনগণের জন্য উন্মুক্ত ছিল না, বরং নির্দিষ্ট দেশের ফুটবল ফেডারেশনের নিবন্ধিত অনুগত ক্লাবের সদস্যদের জন্য সংরক্ষিত রাখা হয়েছিল। ফলে সাধারণ ফুটবল ভক্তরা যখনই টিকিট পোর্টালে ঢুকছেন, তারা শত শত ডলারের নিচে কোনো টিকিট খুঁজে পাননি। ফলে বিশ্বজুড়ে সাধারণ ফুটবল প্রেমীদের মাঝে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। ইমরান মাহমুদ, বাংলাভিশন। নাইজেরিয়ায় যৌথভাবে অভিযান চালিয়ে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেট IS এর বৈশ্বিক সেকেন্ড ইন কমান্ড আবু বিলাল আল মিনুকিকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার সেনারা। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, বিশ্বের সবচেয়ে সক্রিয় সন্ত্রাসীকে যুদ্ধক্ষেত্র থেকে নির্মূল করতেই মার্কিন বাহিনী একটি সুপরিকল্পিত ও জটিল অভিযান পরিচালনা করছে। প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবারের এই অভিযানে অংশীদারিত্বের জন্য নাইজেরিয়া সরকারকে ধন্যবাদ জানান। তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেননি তিনি। ISIL এর সঙ্গে সংশ্লিষ্টতার কারণে আল মিনুকি 2023 সাল থেকে মার্কিন নিষেধাজ্ঞার অধীনে ছিল। গত কয়েক মাস ধরে ট্রাম্প অভিযোগ করে আসছে, খ্রিস্টানদের ওপর জঙ্গি হামলা বন্ধ করতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না নাইজেরিয়া। দর্শক, এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।